প্রেম আপনার জীবনে বারবার আসছে, কিছুদিন থাকছে, প্রেম ভেঙে যাচ্ছে, আবার নতুন প্রেমে আপনি পড়ছেন। এটাও তো ভাবতে হবে যে আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না কেন। আমি বিশ্বম্বর শাস্ত্রী দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, সেই মুহূর্তেই আপনার প্রেম ভেঙেছে। আপনাকে অল্প বয়সে বৈধব্যযোগ নিতে হবে, গ্রহণ করতে হবে। তোমার যা আছে সব দিতে দিতে দুটোর জন্য তো করো না। আমাদের সকল সাবস্ক্রাইবার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ মিস্ট্রি হিস্ট্রি চ্যানেলকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমি মাঝে একদিন কমেন্ট সেকশন দেখছিলাম, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের প্রশ্ন। অনেক প্রশ্নের সমাধান তো স্যার এই পডকাস্টে বসে নিজেই করে দেন, আর বহু মানুষ অবশ্যই স্যারের সঙ্গে পার্সোনালি দেখা করে তার চেম্বারে গিয়ে সলিউশন পেয়েছেন। তবে আজকে বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি বসেছি। যেমন সেদিন কমেন্ট ঘাটতে ঘাটতে একটা প্রশ্ন পেলাম যে মাঙ্গলিক না হলেও সংসারে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন কেন হতে হচ্ছে। এছাড়াও প্রেম হওয়া সত্ত্বেও, বারবার ভালোবাসায় পড়া সত্ত্বেও কেন বিয়ে অবধি এগোচ্ছে না। এছাড়াও আরো অনেক অনেক প্রশ্ন। চলুন সেই প্রশ্নগুলো আজকে স্যারকে করে জেনে নেওয়া যাক যে এর সলিউশন কি হতে পারে। নমস্কার স্যার। নমস্কার। আশা করি আপনি খুব ভালো রয়েছেন। আমার দর্শক বন্ধুরাও আপনাকে অত্যন্ত ভালোবাসা জানাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, এই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর হয়তো প্রেম আসছে জীবনে, কিন্তু জীবন সঙ্গী হিসাবে কাউকে বেছে নেওয়াটা সমস্যা হচ্ছে। এর কারণটা কি হতে পারে? দেখো, প্রেম তো বৈধ হয়, অবৈধ হয়। তবে প্রেম অবৈধ বলে কিছু আমি বিশ্বাস করি না। যে দুজনের মধ্যে প্রেম হয় তাদের মধ্যে তো বৈধই। অবশ্যই তাদের মধ্যে যেহেতু বৈধ, তাহলে অবৈধ বলে কিছু হতে পারে না। মানে অবৈধটা মানুষ বলে, পারিপার্শ্বিক লোকজনরা বলে। যাদের মধ্যে প্রেম হয় তাদের কাছে এটা বৈধ। মেন বিষয়টা হচ্ছে, প্রেম আপনার জীবনে বারবার আসছে, কিছুদিন থাকছে, প্রেম ভেঙে যাচ্ছে, আবার নতুন প্রেমে আপনি পড়ছেন, মানসিক যন্ত্রণা বারবার আপনি পাচ্ছেন। একটা সময় কি হচ্ছে, মানুষের প্রতি আপনার বিশ্বাসটাই হারিয়ে যাচ্ছে, মানে আপনার অপোজিট জেন্ডারের প্রতি আপনার বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে। আপনি ভাবছেন আমি 10-12 বার প্রেম করেছি একই রকম, তার মানে সবাই একই রকম। এই বিষয়টা মনের মধ্যে তৈরি হচ্ছে। কিন্তু আপনি কি এটা কখনো ভেবে দেখেছেন আপনার জন্ম ছক আপনাকে এটা করাচ্ছে? এটাও তো ভাবতে হবে যে আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না কেন। ইউনিভার্স আপনাকে সেই এনার্জিটা দিচ্ছে না কেন? আপনি যেটা চাইছেন সেটা আপনাকে ইউনিভার্স দিচ্ছে না কেন? আমি বিশ্বম্বর শাস্ত্রী দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি। মিলিয়ে দেখবেন, মিলিয়ে দেখবেন। যদি আপনার জন্ম ছকে বৃহস্পতি রাহুর নক্ষত্রে বসে থাকে, অর্থাৎ মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে, মানে বৃহস্পতির গায়ে 6 লেখা আছে, আপনি ঘরে বসে কোনো জ্যোতিষীকে বিশ্বাস করতে হবে না, আমাকে বিশ্বাস করতে হবে না। আপনি ঘরে বসে আপনার নিজের কুষ্ঠিটা খুলে একবার দেখুন, আর আমার পডকাস্টটা মিলিয়ে দেখুন, শুনতে থাকুন, ছকটা বাড়িতে বসে দেখতে থাকুন। আপনার জন্মছকে বৃহস্পতি যদি রাহুর নক্ষত্রে বসে থাকে, অর্থাৎ 6 নম্বর লেখা থাকে বৃহস্পতির গায়ে, অথবা তুলা রাশিতে রাহুর নক্ষত্র অর্থাৎ 7 নক্ষত্রে বসে থাকে, রাহু বৃহস্পতির গায়ে যদি 15 লেখা থাকে, অথবা বৃহস্পতি যদি কুম্ভ রাশিতে রাহুর নক্ষত্র অর্থাৎ শতভিসা 24 নম্বর নক্ষত্রে থেকে থাকে। রাহুর এই 3টে নক্ষত্রই হয় আদ্রা, স্বাতী এবং 24 নম্বর শতভিসা নক্ষত্র। এই 3টে নক্ষত্রের মধ্যে যদি আপনার জন্মছকে বৃহস্পতি থেকে থাকে, একটা থিওরি। 2, যদি বৃহস্পতি নিজের নক্ষত্রে বকরি হয়, অর্থাৎ ঠিক রাহুর পরের নক্ষত্রটাই হয় বৃহস্পতির নক্ষত্র, মানে 6 হলো, এটা হবে 7। অর্থাৎ বৃহস্পতি যদি পুনর্বসু নক্ষত্রে থেকে থাকে বক্রি অবস্থায়, অর্থাৎ বৃহস্পতির গায়ে একটা ব লেখা থাকবে, বা ইংলিশে যারা করেন তারা আর লেখেন, রেট্রোগ্রেড। অথবা বৃহস্পতি যদি তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির গায়ে 16 লেখা থাকে, অথবা বৃহস্পতি যদি কুম্ভ রাশিতে 25 নম্বর অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থেকে থাকে,
তাহলে মিলিয়ে দেখুন দর্শক বন্ধু, আমি বলছি যেই যেই সময় গোচরে রবি শনিকে ক্রস করবে, যেই যেই সময় রবি 12 মাসে 12টা ঘরে ঘোরে, যেই যেই সময় রবি শনিকে দৃষ্টি দেবে, সমসপ্তমে হতে পারে বা রবি আর শনি একসাথে হতে পারে, রবি শনি একত্রিত দৃষ্টি বিনিময় করবে এবং বুধ রবির 7.5 ডিগ্রি আগে বা রবিকে টপকে চলে যাবে, সেই মুহূর্তেই আপনার প্রেম ভেঙেছে। যখনই যাবে তখনই ভাঙবে। তাহলে রবি আর শনির মুখোমুখি বছরে 2বার হবেই। শনি যদি একটা ঘরে থাকে, হয় শনি রবি একসাথে যখন থাকবে তখন বীজযোগ, অথবা 6 মাস পরে রবি তো সপ্তমে চলে আসবে, ঘুরতে ঘুরতে আবার সেই সমসপ্তমে হবে, তখন বীজযোগ বছরে 2বার করে হবেই। আর বৃহস্পতি যদি আপনার রাহুর নক্ষত্রে বা নিজের নক্ষত্রে বকরি থেকে থাকে, আপনার জীবনে একাধিক প্রেম হবে, কোনো প্রেমী সফলতা পাবে না। আমি বিশ্বম্ভ শাস্ত্রী গ্যারান্টি দিচ্ছি। এবং সেটা থেকে বেরিয়ে আসার তো একটা সেটা তো অন্য বিষয়। অবশ্যই মানে বিষয়টা হচ্ছে গিয়ে স্যার যেমন বলছেন, মানে গ্যারান্টি দিয়ে বলছেন যে এইটা হতে পারে, কিন্তু সেটা থেকে বাঁচার উপায়টাও কিন্তু স্যারের কাছে আছে। তার জন্য অবশ্যই তার চেম্বারে এসে তার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাঙ্গলিক, মানে মাঙ্গলিক না হলেও সংসারে অনেক সময় অশান্তি দেখা যাচ্ছে, এইটার কি কি কারণ? সংসারে অনেক সময় অশান্তি দেখা দেয় বা বধূ নির্যাতন হয়। বর্তমানে পুরুষরাও নির্যাতন হচ্ছে, তো বধূ নির্যাতন হচ্ছে, পুরুষ নির্যাতন হচ্ছে, এরকম স্বামী নির্যাতন হচ্ছে, এরকম যা কখন হয়? যদি কারোর একদম মিলিয়ে নেবেন, থিওরি মিলিয়ে নেবেন, যদি বুধ এবং শনি জন্মছকে একত্রিত থাকে, একবার মেলান, আপনার ছকটা খুলে মেলান, যদি বুধ আর শনি জন্মছকে একত্রিত থেকে থাকে, যদি বিশেষ করে মহিলা হয়, আপনাকে অল্প বয়সে বৈধব্য যোগ নিতে হবে, গ্রহণ করতে হবে। আপনার 40, 50, 55 মধ্যে ম্যাক্সিমাম আপনার হাজবেন্ড এক্সপায়ার করে যাবে। সাধারণ থিওরিতে বলছি, নাক্ষত্রিকগতভাবে অথবা একসাথে থেকে যদি বুধ শনি যুক্ত থেকে নাক্ষত্রিক কানেকশন তৈরি করে, সেটা স্বক্ষেত্রে হলেও করবে, মাঙ্গলিক তার বৈধব্য যোগের কারণ হবে না। আরেকটা বলে দিই, বিবাহিত জীবনের সমস্যার কারণ একদম গ্যারান্টেড, 100% গ্যারান্টেড, মিলিয়ে নিন, 100 গ্যারান্টেড। আমার 18 বছরের এক্সপিরিয়েন্সগুলো আজকে আমি বলছি, যেহেতু এটা আমার নিজের চ্যানেল মিস্ট্রি হিস্ট্রি। আমার যা আছে সব দিতে যাচ্ছি, একদম গ্যারান্টেড, মিলিয়ে নিন। মঙ্গল শুক্র রবি বুধ কিচ্ছু লাগবে না। আরেকটা থিওরি, 1981 সাল থেকে 94 মধ্যে যাদের জন্ম হয়েছে এবং মেষ লগ্ন, 100% প্রত্যেকের ম্যারেজ লাইফে আইদার ডাইভোর্স হয়েছে, অথবা ম্যারেজ লাইফে মৃত্যু হয়েছে, অথবা অশান্তিতে ভুগছেন। ইওর ম্যারেজ লাইফ ইজ নট হ্যাপি। কেন? মেষ লগ্নের সপ্তমে প্লুটো বসে আছে। যার মেষ লগ্নের সপ্তমে তুলা রাশিতে প্লুটো বসে আছে আর তার মেষ লগ্ন, তার ম্যারেজ লাইফে ডিস্টার্ব হয়েছে। গ্যারান্টেড। মঙ্গলের প্রয়োজন পড়বে না, শুক্র শনির প্রয়োজন পড়বে না, গ্যারান্টেড, একদম গ্যারান্টেড। যার মেষ লগ্নের সপ্তমে প্লুটো বসে আছে। ওয়াই প্লুটো নিজের ঘর হচ্ছে বৃশ্চিক, মহাকাল অর্থাৎ মহারাশির অষ্টম ঘর, অষ্টম হচ্ছে মারক ঘর, অষ্টমপতি সপ্তমে তার ভাবের দ্বাদশে বসেছে। যখনই মেষ লগ্নের সপ্তমে গিয়ে পড়েছে, বিবাহিত সপ্তম হচ্ছে ম্যারেজ লাইফের ঘর, আর অষ্টম ঘর হচ্ছে মারক ঘর। মারকপতি সব বিবাহিত ঘরে যেই বেশি বসেছে, তখন শুধু মঙ্গল নয়, প্লুটোই আপনার জীবনে ধ্বংস করার জন্য যথেষ্ট। এই ছোট্ট একটি প্ল্যানেট আপনার জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এবার আপনি হাজার রেমেডি করছেন, কাজ হচ্ছে না, আপনি তো প্লুটোর জন্য কিছু করেননি। এই নবগ্রহ তো শুধু নয়, সূর্যের চারদিকে যারা ঘুরছে সবাই যদি আমাদের জীবনে প্রভাব ফেলে, এটা যদি বাস্তব হয়ে থাকে যে বুধ শুক্র বৃহস্পতি শনি সবাই যদি আমাদের জীবনে প্রভাব ফেলে, তাহলে ওয়াই নট ইউরেনাস নেপচুন প্লুটো? ও আমাদের সৌরজগতের মধ্যেই তো রয়েছে। প্লুটো তো সূর্যের চারদিকে ঘুরছে, ইউরেনাসও ঘুরছে, নেপচুনও ঘুরছে, তো ওয়াই নট আমরা তাকে নিয়ে একটু ডিসকাস কেন করতে পারি না?
আমি প্লুটোর জন্য তো করোনা 2020 সালে হয়েছে, এটা নিয়ে পরে একদিন ডিসকাস করবো। এটা পরে একদিন আমাদের এটাই বিষয়বস্তু হবে অবশ্যই। আরেকটা প্রশ্ন করতে চাই যে অনেকেই এটা প্রশ্ন করছে যে খুব ভালো পড়াশোনায়, খুব ভালো ডিগ্রি রয়েছে, মেধাবী, কিন্তু তারপরেও চাকরির জায়গায় উন্নতি করতে পারছে না। দেখো, মেধাবী আর চাকরি দুটোর মধ্যে তফাৎ আছে। উচ্চ বিদ্যা হয় লগ্ন পঞ্চম নবম একাদশের কানেকশন হলে, অর্থাৎ লগ্ন মানে 1, ফিফথ হাউস আর 9th হাউসের কানেকশন কোনোভাবে যদি নাক্ষত্রিকভাবে হোক বা গ্রহগতভাবে হোক একাদশের সাথে কানেকশন করে, তার হায়ার স্টাডিজ হবে। সে IAS IPS হতে পারে, WBCS করতে পারে, সে MSc করতে পারে, PhD করতে পারে, MBA করতে পারে, সে উচ্চ ডিগ্রি সে করবে। কারণ সেটা কোন স্ট্রিমে যাবে সেটা চার্টের অন্যান্য বিষয় নির্ভর করছে, প্লাস তার নাম নির্ভর করবে। নিউমোরোলজিক্যালি তার নাম তার ডেট অফ বার্থের সাথে ব্যালেন্স কি না, এটা যদি না হয় তাহলে কোনো কিছু সম্ভব না, ওটা একটা ফ্যাক্টর পয়েন্ট। এবার পঞ্চম নবম কানেকশনে সে উচ্চ বিদ্যা অর্জন করেছে, কর্মক্ষেত্রে সাকসেসের জন্য হচ্ছে দশম একাদশের কানেকশন। কারণ 10th হাউস হচ্ছে কর্ম, এই দশম একাদশ এবং ষষ্ঠ। 6th হচ্ছে তাকে লেবার, পরিশ্রম করাবে, কর্মের লেবার। আর কর্মের সফলতা হচ্ছে দশমের একাদশ, একাদশ থেকে বলেছি সাকসেস, আর দশম হচ্ছে কর্ম। তাহলে দশম যদি কর্ম হয়, দশমের একাদশ হচ্ছে কর্মের সফলতা, তাহলে দশমের একাদশ কি হবে? অষ্টম। দশমের একাদশ হচ্ছে অষ্টম, অষ্টম ভাব আপনার মৃত্যুর কারক, অষ্টম ভাব মারক, অষ্টম ভাবই আপনার কর্মের সফলতা। এবার ওই জায়গাটাকে দেখতে হবে নাক্ষত্রিকভাবে কি কানেকশন রয়েছে, ওটা যদি ওটা এবং তার সাথে দশা অন্তর্দশা মেলাতে হবে। যদি সেটা মিলে যায় ডেফিনেটলি তার লাইফে সাকসেস হবে। আর ওটাকে যদি না মেলে তখন অ্যালাইনমেন্ট করে তাকে বের করার চেষ্টা করতে হবে, তার নেমের সাথে অ্যালাইনমেন্ট করে তার প্ল্যানেটারি পজিশনে কি রেমেডি করলে, কি থেরাপি করলে। জেম তো একটা জেমোলজি, যেমন বায়োলজি একটা সাবজেক্ট, গ্রাফোলজি একটা সাবজেক্ট, জেমোলজি জেম সায়েন্স। তখন তাকে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু প্রসেস দিয়ে বা অন্য যে কোনো বিদ্যে ইউজ করে তাকে তখন চেষ্টা করতে হবে, তার পাওয়া যায়। ব্যবসা শুরু করার আগে যদি পার্টনারশিপ বিজনেস হয়, সেই পার্টনারশিপ বিজনেসটা সঠিকভাবে এগোচ্ছে কিনা সেইটার জন্য তো মানে এই বিষয়টা একবার দেখে নেওয়া প্রয়োজন। পার্টনারশিপ বিজনেসের কথা তুমি বলো, তাহলে প্রথম দেখা উচিত পার্টনারশিপের দুই পার্টনারের ডেট অফ বার্থ, নিউমেরোলজিক্যালি তাদের মিলছে কিনা, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দুজনের ডেট অফ বার্থ যদি না মেলে ওই পার্টনারশিপ বেশি দিন থাকবে না, উল্টে গন্ডগোল বেঁধে যাবে নিজেদের মধ্যে, নিজেদের অশান্তি। যে মধুর সম্পর্ক নিয়ে ব্যবসা শুরু হবে, বিষাক্ত ব্যবহার দিয়ে সেটা শেষ হবে, ওই মধু বিষ হয়ে যাবে পরে। ওটাকে প্রথমে দেখতে হবে নিউমোলজিক্যালি তার ব্যবসা হচ্ছে কিনা, এবং সেই ব্যবসাটা সাকসেস করতে গেলে দুজনের ডেট অফ বার্থ অনুযায়ী তার বিজনেসের যে নাম হবে, তার যে কোম্পানিটার নাম হবে, সে প্রমোটিং করছে তার বিল্ডিংটার যে নাম হবে, কোম্পানিটার নাম হবে, তার অ্যালাইনমেন্ট করা। বা সে যে কোনো রেস্টুরেন্ট খুলছে, কোনো বিজনেস, যে কোনো বিজনেস, তার অ্যালাইনমেন্ট করতে হবে তার নামের সাথে। দেখুন, নাম নাম্বার, তোমার ডেট অফ বার্থ যদি 1 হয় সাপোজ, আর তুমি একটা ফ্ল্যাট কিনলে, তোমার ফ্ল্যাটের নাম্বার হচ্ছে 701, তুমি এই ফ্ল্যাটে যাওয়ার পর থেকে তোমার অশান্তি শুরু হয়ে যাবে। মানে আমি একটা ফ্ল্যাট কিনবো বা একটা বাসস্থান কিনবো, তার আগে 701 = 8। তুমি 7 হচ্ছে কেতু, মাঝখানে 0 যোগ করেছো, কেতুর পাওয়ার কারো বাড়িয়ে দিয়েছে, ব্যাস। এবার তুমি 1-এর লোক, চলে গেছো 8-এর ঘরে, তোমার ওই ঘরে যাওয়ার পর অশান্তি স্টার্ট। বাস্তু যতই তুমি যাই করো, ওই ঘরে যাওয়ার পর থেকে তোমার ব্যবসা জলে চলে যাবে, অর্থনৈতিক পতন হবে, তোমার নানা রকম সমস্যা তোমার জীবনে তৈরি হবে। তুমি 2 বছরের মধ্যে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি নিজেই বুঝে যাবে। তখন তোমার জ্যোতিষীর কাছে আসতে হবে না, আসার মতো পয়সাটাও থাকবে না। তাহলে বুঝলেন তো, ছোট ছোট অনেকগুলো প্রশ্ন করলাম আজকে, এবং ছোট ছোট ভাবে খুব সুন্দরভাবে কিন্তু স্যার আমাদেরকে উত্তর দিয়েছেন। অবশ্যই এইটুকুনি পডকাস্টে এত ভালো ভালো উত্তর যদি পেয়ে থাকেন, তাহলে ভাবুন তো যখন সামনাসামনি বসে কথা হবে, তখন আরো কত কত ভালোভাবে নিজেদের কোন পথে যাওয়া উচিত সেইটা সম্পর্কে জানতে পারবেন। তাই একদমই বেশি দেরি না করে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলুন। স্যার কোথায় কবে বসছেন, কবে আপনাদেরকে সময় দিতে পারছেন সেটা জেনে নিন, এবং পার্সোনালি স্যারের সঙ্গে চেম্বারে বসে আপনার জীবন কিসে ভালো হতে পারে সেটা জেনে নিন। তবে তার আগে সাবস্ক্রাইবটা করে ফেলুন। ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে।